এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ব্যথাতুর কণ্ঠের আর্তচিৎকার ভেসে উঠতেই চারদিকের হৈ হুল্লোড় মুখরিত পরিবেশ থমকে গেল। উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বিরাটাকার মাঠের ঠিক মাঝখানটায় আহত অবস্থায় পড়ে আছে 3জন যুবক। পাশেই ছেলেগুলোকে আরেক বন্ধু বেঘোরে মার খাচ্ছে একটা মেয়ের হাতে। মেয়েটার পরনে হাঁটু অবধি ঢিলেঢালা কুর্তি, কালো জর্জেট ওড়নাটা কোমরে বাঁধা। মার খাওয়া ছেলেটা সাহস দেখিয়ে তেড়ে আসতে নিলে মেয়েটা ওর হাত ধরে পেছনের দিকে মোচড় দিল। ব্যথা কুঁকড়ে উঠে ছেলেটা হাত ধরে 2 কদম পিছিয়ে গেল। পর মুহূর্তে মেয়েটা কোনো দিয়ে ওর থুতনিতে আঘাত করতে ছেলেটা কয়েক হাত দূরে ছিটকে পড়ে। কিছু সেকেন্ড বাদে সে জ্ঞান হারালো। মেয়েটা সোজা হয়ে উঠে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার নিকটে গেল। মুখে অসম্ভব সুন্দর হাসি ফুটিয়ে মেয়েটা বলল, থেমে গেলে কেন? কণ্ঠ তো ভীষণ সুরেলা, আবার গাও না। ছেলেটা ভয়াতুর নজরে পিছিয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় মিনতিপূর্বক সুরে বলল, আমার ভুল হয়ে গেছে আপু, এইবারের মতো মাফ করে দাও। আর কখনো। কথা শেষ হওয়ার পূর্বেই ছেলেটার নাক বরাবর ঘুষি বসিয়ে দেয় মেয়েটি। ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। নাক মুখে থেকে গড়গড়িয়ে ঘন তরল বেরোতে লাগলো। সেই তরল লাল বর্ণ ধারণ করেছে তার গায়ের শার্ট। মেয়েটা ছেলেটার শার্টের কলার চেপে ধরে খানিকটা ঝুঁকে বলল, মেয়ে দেখলে যে শয়তান এক গাদা কুবুদ্ধি নিয়ে তোদের মতো রাম ছাগলদের কাঁধে চেপে বসে তা জানা আছে আমার। আর এই শয়তান ঘাট থেকে নামানোর টেকনিকও খুব ভালো করেই আমি জানি। মেয়েটা ফের হাত জাগানোর পূর্বে আরেকটা মেয়ে এসে ওকে বাধা দিয়ে করুণ সুরে বলল, দোস্ত, হয়েছে তো, মাফ চেয়েছে, ছেড়ে দে এবার, নয়তো মরে যাবে। বান্ধবীর আতঙ্কিত মুখখানা দেখে তাচ্ছিলের হাসি দিল মেয়েটা। যার জন্য এই সকালে কিট মেরে হাত নোংরা করেছে সে এখন কিটদের হয়ে কথা বলছে। কেউ ঠিকই বলেছে, সহজ সরল মানুষ সব জায়গায় ঠকে। জাগানোর হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটার মুখে আরেক ঘা বসাতে উদ্যত হলো মেয়েটা। ঠিক তখনই একটা চেনা পদধ্বনি কর্ণকুহুরে ভেসে আসলো ওর। এই হাঁটা ভঙ্গিটা অতি পরিচিত তার। ছেলেটার কলার ঝাড়া দিয়ে তাকে পুনরায় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো মেয়েটা। জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ঘাড় ফুরিয়ে বলল, কে আর্ত, তুই কাউকে জানাসনি? আজ এখানে কে আসছে? তীক্ষ্ণ দৃষ্টি, নাকটা হালকা খাড়া, মাথায় এক ঝাঁক মিশ্রণ চুল, হলদেটে গায়ে থাকা সাদা শার্টের উপর কালো ডেনিম জ্যাকেট, কোমরে চকচক করছে কালো বেল্ট, শার্ট কালো জিন্সে ইন করা, পায়ে সাদা কালো কেডস আর বাঁ হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সুচ্চ কাঁধে একটা ব্যাগ ঝোলানো। ছেলেটাকে আদ্র বলে সম্বোধন করেছে শুনে সবাই হতবুদ্ধি হারিয়ে মেয়েটার পানে চেয়ে রইল। এই মেয়ের সাহস দেখে আকাশ ছুঁয়ে গেছে। আদ্র নামক ছেলেটা কাঁধ নাচিয়ে বলল, আসল কাহিনী কি হয়েছে সেটা বল। মেয়েটা সম্পূর্ণ ঘুরে আদ্রের মুখোমুখি দাঁড়ালো। মুখ বাঁকিয়ে কণ্ঠে বিরক্ত প্রকাশ করে বলল, রিক্সার ভাড়া মিটিয়ে এসে দেখি প্রণকে এই রাম ছাগলের দল শীষ বাজিয়ে জ্বালাচ্ছে। আমি তো প্রথমবারই দফা রফা করতে চেয়েছি, কিন্তু প্রণ বারণ করলো। বিষয়টা এড়িয়ে যেতে নিলে রাম ছাগলগুলো পথ আটকে তুফান সিনেমার লাগে উড়াধুরা গান গাইতে শুরু করলো। কেউ তো শাকিব খানের মতো ডান্স দিল। তাই আসল উড়াধুরা কাকে বলে আমিও এদের শিখিয়ে দিলাম। দ্যাটস ইট। আদ্র চোখ তুলে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীর উদ্দেশ্যে উঁচু গলায় শুধালো। প্রণতা, এইসব সত্য? প্রণতা দৃষ্টি নত করে সম্মতি সূচক মৃদু মাথা নাড়ালো। আদ্র পকেট থেকে রুমাল বের করে সম্মুখে থাকা মেয়েটার হাতে লেগে থাকা রক্ত মুছে দিল। আশেপাশের সকলে বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে। আদ্রাসান ওরহান একটা মেয়েকে তার রুমাল দিয়ে নিজে হাতে মুছে দিচ্ছে। নির্ঘাত এটা আগামীকাল ভার্সিটির ম্যাগাজিনের হেডলাইন হবে। আদ্র মেয়েটার হাত দুটো পরিষ্কার করে প্রণতার উদ্দেশ্যে বলল, প্রণতা। নির্দেশ পেয়ে প্রণতা মেয়েটাকে এক প্রকার জোর করে নিয়ে চলে গেল।
আদ্র ছেলেগুলোর দিকে তাকিয়ে ওষ্ঠ বাঁকিয়ে বলল, ওকে নিয়ে যা। শেষ পর্যন্ত তোরা আমার উড়নচণ্ডীর হাতে মায়ের খেলি। সুস্থ সবল থাকলে আজীবন এই মায়ের কথা মাথায় রেখে চলাফেরা করিস। আর কোনো দিন কোনো মেয়ের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো আমি। ইতিমধ্যে সাইরেন বাজিয়ে 3টে অ্যাম্বুলেন্স ভার্সিটির সদর গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। ছেলেগুলোকে সাথে করে হসপিটালের দিকে ছুটে গেল অ্যাম্বুলেন্সগুলো। আদ্র এখনও শটান হয়ে দাঁড়িয়ে আছে। মাটির উপরে রক্তের ছোপ ছোপ দাগ দেখে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। বিভিন্ন পুরস্কার, সম্মাননা, ডিগ্রি, সার্টিফিকেট সজ্জিত কক্ষে বসে আছে প্রণতা এবং সেই মেয়েটি। সম্মুখে গম্ভীর মুখে বসে আছেন প্রধান শিক্ষক আজাদি। তার পাশে ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর বারিশ বসা। অল্প বয়সে বিদেশে বেশ নামডাক কামিয়ে দেশে ফিরে এই ভার্সিটিতে জয়েন করেছে বারিশ। আজ ভার্সিটির প্রথম ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু সম্মুখে বসে থাকা এই মেয়েটার জন্য সাত সকালে মুড খারাপ হয়ে গেল তার। কিন্তু বেশি অবাক হয়েছে মেয়েটার ফাইটিং দক্ষতা দেখে। সে নিঃসন্দেহে বলতে পারে মেয়েটা ট্রেনিং প্রাপ্ত এই বিষয়ে। মেয়েটা ইংরেজি বিভাগের শিক্ষার্থী হওয়ার সুবাদে প্রফেসর বারিশকে এই সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল আজাদি গম্ভীর কণ্ঠে বললেন, নাম কি? মেয়েটার কোনো প্রতিক্রিয়া হলো না। সে এক ধ্যানে বসে আছে, হয়তো কিছু ভাবছে। প্রণতা ওর হাতে চিমটি কাটলে হুঁশে ফিরে সে। জিজ্ঞাসু নয়নে প্রণতার পানে চেয়ে রইল মেয়েটা। বিষয়টা লক্ষ্য করে বারিশ গলা ঝেড়ে শুধায়। তোমার নাম কি? মেয়েটা ভাবলেশীন ভঙ্গিতে তাকিয়ে বলে, নুভা। প্রিন্সিপাল আজাদির ব্যাপারটা হজম হলো না যেন। তার কথা অগ্রাহ্য করে বারিশের কথার উত্তর দিল কেন? কে এই মেয়ে? তিনি রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন। ভালো নাম কি? নুভা ওনার দিকে তাকিয়ে ভ্রুজগল কুঁচকে বলল, কেন স্যার? প্রিন্সিপাল অপ্রস্তুত হয়ে পড়লেন। পরক্ষণে বিরক্ত হলেন তিনি। বিরক্তির রেশ টেনে বললেন, আমি বোঝাতে চাইছি পুরো নাম কি? নুভা রওহান। চমকে উঠেন আজাদি সাহেব। তিনি চোখের চশমা ঠিক করে কিছু বলার জন্য মুখ খোলার পূর্বে দরজা ঠেলে আদ্র ভেতরে প্রবেশ করলো এবং বলল, ক্ষমা করবেন স্যার এভাবে প্রবেশ করার জন্য। সাথে সাথে মুখভঙ্গি বদলে গেল আজাদি সাহেবের। কৌতূহল ঠেলে হাসি মুখে বললেন, আরে তোমার আবার কেন পারমিশন লাগবে আর্ধ? সব নিজের মনে করো। আদ্র ভদ্রতা বজায় রেখে মুচকি হাসল। অতঃপর নুভার মাথায় হাত রেখে বলল, স্যার ও হচ্ছে ইনোভা ওরহান, রিয়াদ ওরহানের মেয়ে, আমার কাজিন হয়। নুভা চেয়ারে হেলান দিয়ে বলল, আর ও হচ্ছে প্রণতা, মাই বেটার হাফ, বেস্ট ফ্রেন্ড। আমি জানি আমাকে এখানে মারামারি করার দোষে ডেকে আনা হয়েছে, কিন্তু আমার সামনে আমার প্রণকে টিস করবে তা তো আমি হতে দিব না বস। আই হোপ শিক্ষিত হওয়ার পাশাপাশি আপনার মাথায় যথেষ্ট বিবেক বুদ্ধিও রয়েছে। সেই হিসেবে বিশেষণ করে আমার এবং ওই রামছাগলগুলোর দিকে আলাদাভাবে ভেবে দেখবেন বলে আশা করি। আমার মন চাইলে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ। নুভা চট করে চেয়ার থেকে উঠে প্রণতার হাত ধরে বেরিয়ে গেল। আদ্র শ্রদ্ধার সহিত বিদায় জানিয়ে দরজা ঠেলে চলে গেল। প্রিন্সিপাল আজাদি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ওরহানদের সাথে লাগতে যাওয়া আগুন নিয়ে খেলা করার মতন। তার উপরে এই মেয়েটাই ওরহান বংশের একমাত্র মেয়ে। আগে তো আদ্রের ভয়ে চুপচাপ থাকতেন। অবশ্য আদ্র যথেষ্ট ভদ্র, কিন্তু এই ইনুভা মেয়েটাকে সুবিধার মনে হলো না। প্রথম দিনই 5টে ছেলেকে মেরে কাত করে ফেলেছে। তাদের মধ্যে একজন চেয়ারম্যানের ছেলে। মূলত তার ভয়েই ইনুভাকে ডেকেছিলেন, কিন্তু মেয়েটার পরিচয় জানতে পারলে নিশ্চিত চেয়ারম্যান নিজে এসে ক্ষমা চাইবে। প্রফেসর বারিশের দৃষ্টিপাত থাই গ্লাস পেরিয়ে নিচের দিকে। মাঠের ছোপ ছোপ রক্ত পরিষ্কার করে দিয়েছে আয়া। সেই পথে হেঁটে মেইন গেটের কাছে যাচ্ছে নুভা, প্রণতা। ততক্ষণে আদ্র বাইক নিয়ে হাজির। আজ বোধ হয় ক্লাস করবে না। আদ্র রিক্সা ডেকে উঠে প্রণতাকে উঠিয়ে দেয়। নুভা পেছনে উঠে বসতেই আদ্র বাইক ছুটিয়ে অক্ষী সীমানা পেরিয়ে গেল ওরা। আরে না না চেয়ারম্যান সাহেব, ক্ষমা চাওয়ার এখানে কি আছে? বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে, ওরা নিজেরাই মিটমাট করে নেবে। যত যাই হোক ওরা এখন বড় হয়েছে। জি না, আপনার সামনাসামনি ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা ও রাজি হলে আপনার সাথে কথা বলিয়ে দেব। জি।
আল্লাহ হাফেজ। ফোনটা কেটে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন ইলিয়াস ওরহান। টি টেবিলে ট্রে ভর্তি নাস্তা রেখে সোফায় বসলেন পায়েল। তখনই পাশ থেকে ওনার শাশুড়ি নাজনীন ওরহান সন্ধ্যার সুর তুলে জিজ্ঞেস করলেন, চেয়ারম্যান নবের সাথে কেন কথা বলবে? সেই কাহিনী না হয় নভিনী বলুক। নাজনীন ওরহান চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে রইলেন। পায়েল এক নজর শাশুড়ির পানে চেয়ে দৃষ্টি সরিয়ে নিলেন। ইলিয়াস ওরহান শান্ত ভঙ্গিতে বসে আছেন। তিনি খুব ভালো করে জানেন এখন 19 থেকে 20 বললেই ওনার সহধর্মিণী ঝগড়াঝাটি বাঁধিয়ে দেবেন। এখন তার মোটেও ঝগড়া করার ইচ্ছে নেই। সর্বপ্রথম জানতে চান তার একমাত্র আদুরে নাতনি এমন কি করেছে যে বিলেত হতে স্বয়ং চেয়ারম্যান কল করে ক্ষমা চাইছেন। সব জানার পরে না হয় নিশ্চিত মনে ঝগড়া করা যাবে স্ত্রীর সঙ্গে। ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। দ্রুত পায়ে গিয়ে গেট খুলে দিলেন পায়েল। আদ্র গটগট করে ড্রয়িং রুমের সামনে এসে দাদা দাদির উদ্দেশ্যে বলল, প্রণতাকে চেয়ারম্যানের ছেলে আর ওর বন্ধুরা হ্যারাস করছিল, তাই তোমাদের নভ ওদের পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে। এখন পাঁচটাই হসপিটালে। দুজনের জ্ঞান ফেরেনি, বাকি 3 জন হাঁটা চলা করতে পারছে না। কারো হাত, কারো পা, তো কারো কাঁধের হাড্ডি ভেঙে গেছে। পুরো কাহিনী বলে আদ্র যেন স্বস্তির নিঃশ্বাস নিল। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল ওর। নুভা এলোমেলো পায়ে এগিয়ে এসে ধপ করে নাজনীন ওরহানের কোলে মাথা রেখে শুয়ে সোফায় চোখ বন্ধ করে দেয়। ইলিয়াস ওরহান চুপচাপ তাকিয়ে আছেন নাতনির স্নিগ্ধ মুখশ্রীর দিকে। নাজনীন ওরহান নুভাকে আঙ্গুর খাইয়ে দিচ্ছেন। ইলিয়াস ওরহান গমগমে কণ্ঠে বললেন, এটা ঠিক করনি নভ, ঠিক করনি। উচিত ছিল ওদের মেরে লাশ বানিয়ে ফেলা। আই নো বুড়ো, বাট কি করব বলো? আর তো এসে আটকে দিল যে, না হলে আজ ওদের জানে মেরে ফেলতাম। সব দোষ আরদের। হাত বাড়িয়ে আপেল উঠিয়ে এক কামড় বসালো নুভা। নাজনীন ওরহান মুখ গোমরা করে বসে রইলেন। ইলিয়াস ওরহান আফসোসের ভঙ্গিতে মাথা নাড়ালেন। দাদা দাদির ভাবভঙ্গি লক্ষ্য করে আদ্র বিরক্ত হলো। পায়েল এগিয়ে এসে বললেন, নোভা, তোর চোট লাগেনি তো? তাড়াতাড়ি এদিকে উঠে আয়, দেখা আমায়। আদ্র অবাকের রেশ টেনে বলল, মা, তোমার মনে হয় নভ মারামারি করে চোট পেয়ে আসবে? তুই একদম কথা বলবি না। ছেলেগুলোকে শাস্তা করার সময় কোথায় ছিলি? তখন তো নোভা নিজেই সামলেছে। আজ তোর আব্বু আসুক, তোকে বকা না খাইয়েছি আমিও তোর মা না। নিজের মায়ের মুখের এমন কথা শুনে আদ্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে যায়নি এই বাড়ির সবাই নুভা বলতে অজ্ঞান। এদিকে নুভা তার বড় আম্মুর ডায়লগ শুনে মনে মনে লুঙ্গি ডান্স করছে। দাদির কোল ছেড়ে পায়েলকে পেছন হতে জড়িয়ে ওনার কাঁধে থুতনি রেখে নুভা নম্র সুরে বলল, থাক ডার্লিং, এবার ছেড়ে দাও। আফটার অল ওই তো আমায় তাইকোয়ান্দো শিখিয়েছে। আজকের এই ক্রেডিটের এক অংশের অংশীদার আর্দ্র। তুমি বড় আব্বুকে কিছু বলো না, দরকার পড়লে আমি বলবো, কেমন? পায়েল ছেলের পানে কঠোর দৃষ্টি বুলিয়ে বলেন, নোভা বলায় এইবার বেঁচে গেলি তুই। যা, দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার লাগাচ্ছি। আঁচল টেনে পায়েল কিচেনে চলে গেলেন। আদ্র রাগে চোখ মুখ শক্ত করে কটমট করে নুভার দিকে তাকালো। নুভা বুকে হাত গুজে ছোট একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল ওকে। রক্তিম চোখে চেয়ে বড় বড় পা ফেলে উপরে চলে গেল আদ্র। নুভা বাঁকা হেসে সিঁড়ির দিকে পা বাড়িয়ে থেমে গেল। ফিরে এসে দাদা দাদির হাতের উপরের পিঠে একটা করে চুমু দিয়ে রুমের দিকে চলে গেল। নাজনীন ওরহান মুচকি হেসে বললেন, রাম ছাগলগুলোকে ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করো। আমার নবের সামনে এসে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ না পায়। ইলিয়াস ওরহান সোফায় গা এলিয়ে দিলেন। ঠোঁটের কোণে আলতো হেসে রেখে বললেন, আমার নভর হাতে উত্তম মধ্যম খেয়েছে। সেরে উঠতে প্রায় 1-2 মাস সময় তো লাগবেই। সুস্থ হওয়ার পর না হয় রাম ছাগলগুলোর ব্যবস্থা নেব। এই আশায় না, জলদি ওঠ। দেখ, তোর মিথ্যে অসুখের কথা বলে সবাইকে কনভিন্স করেছি, কিন্তু আমার চিজ বার্গারের কথা ভুলে গেলে তোর একদিন কি আমার একদিন। নুভার চিল্লাপাল্লায় কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসল আসান। কাল সারা রাত জেগে GTA-V খেলার ফলে ঘুমানো হয়নি। তাই তো নুভাকে ঘুষ দিয়েছে যাতে সে সবাইকে আবোল তাবোল বুঝিয়ে তাকে ভার্সিটিতে
যাওয়া থেকে মুক্তি দেয়। অবশ্য এসব কাজ নুভার জন্য কোনো ব্যাপারই না। পরিবারের সকল সদস্য নুভার কথায় ওঠে বসে। এদের কাছে কোনো রাজরানী থেকে কম নয় সে। আসান বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। ওকে উঠতে দেখে দাঁত বের করে হেসে নুভা রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে গিয়ে গেট লাগাতেই পাশের কক্ষ হতে আদ্রের চেঁচামেচি শুনে উঠে হেসে উঠল নুভা। আজ সকালে মুখের উপর এক বালতি ঠান্ডা পানি ঢেলে ঘুম থেকে উঠিয়েছিল ওকে। সেই শোধের ছাপ কয়েকদিন না হয় আদ্রের মুখে লেপ্টে থাকুক। নুভা ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে কালো স্প্রে বের করে বোতলের গায়ে চুমু খায়। মুখে শয়তানি হাসি ফুটিয়ে নুভা আয়নায় নিজেকে প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তোর সাথে লাগতে এসেছে না ওই গর্ধব ওরফে অপদার্থ? সব সময়ের মতো ওকে পদে পদে মনে করিয়ে দিবি এই নুভাকে। কি করতে পারবে সে? আলিশান প্রাসাদের ন্যায় দেখতে শুভ্র রঙের ডুপ্লেক্স বাড়িটার নাম হচ্ছে ওরহান ভিলা। এই বাড়ির প্রধান কর্তা ইলিয়াস ওরহান এবং তার সহধর্মিণী নাজনীন ওরহান। ওনাদের 2 ছেলে, বড় ছেলে রিয়াজ এবং তার স্ত্রী পায়েল। তাদের 3 ছেলে আশার, আদ্রাসান, আসান। ইলিয়াস এবং নাজনীনের ছোট ছেলে রিয়াদ এবং তার স্ত্রী প্রিয়া ব্যবসায়ের সূত্রে বিদেশে থাকেন। তাদের একমাত্র মেয়ে হচ্ছে ইনুভা ওরহান। ইনুভা নামটাকে সকলে স্নেহের সহিত নুভা বলে। পরিবারের সবচেয়ে বেশি দাদা দাদির কাছে আদুরে নুভা। শত হোক 4 জেনারেশন পরে ওরহান বংশের মেয়ের জন্ম হয়েছে। সেই কন্যা নুভার জন্মে বৃদ্ধ ওরহান দম্পতি যেন আকাশের চাঁদ নয়, স্বয়ং 7 আকাশ হাতে পেয়েছেন। তাই তো ওকে নভ বলে ডাকেন তারা। তবে সবার কাছে আহ্লাদী নুভা মনে করতে পারে না তার বাবা মায়ের সাথে ভালো কোনো মুহূর্ত। আসলে রিয়াদ এবং প্রিয়ার জীবনে একমাত্র ব্যবসায়ী সবকিছু। কর্মজীবন এরা এতটাই ব্যস্ত থাকেন যে নুভার জন্মের পর দ্বিতীয় সন্তানের ভাবনা মাথায় আনেননি। এমনকি নুভার প্রতিও তাদের কোনো খেয়াল নেই। নুভার বয়স যখন 7 মাস তখনই ব্যবসায়ের কাজে বিদেশে পাড়ি জমান রিয়াদ প্রিয়া। তখন ওকে পিতৃস্নেহ এবং মাতৃস্নেহ ওর বড় আব্বু আম্মু দিয়েছেন। এই কারণেই নুভা বিবেক বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত ওর বড় আব্বু আম্মু রিয়াজ পায়েলকেই আপন বাবা মা ভাবত। এমনকি এখনও ভাবে। ও এমনভাবে জীবনযাপন করছে যেন তার জীবনে রিয়াদ প্রিয়া নামক কোনো মানবীর অস্তিত্ব নেই। সে দেদারসে নিজের মতো দিনকাল অতিবাহিত করছে। বংশে একমাত্র মেয়ে হওয়ায় ভাইদের সাথেই ছোট থেকে ওঠা বসা। সেই সূত্রে ছেলে মানসী ভাব রয়েছে নুভার মাঝে, যাকে দেখতে মেয়ে ভাবসাবে ছেলে বললে ভুল হবে না। সচরাচর যেখানে মেয়েরা শান্ত, নম্র, ভদ্র স্বভাবের হয় সেখানে নুভা হিতে বিপরীত। সারাদিন চিৎকার, চেঁচামেচি, লাফালাফির মধ্যে ব্যস্ত থাকে সে। বলা বাহুল্য নুভার উটকো কাণ্ড কারখানা দেখে সবার দিন কাটে। কিন্তু এই বাড়িতে তার একজন ঘোর শত্রু রয়েছে, যার সাথে জন্মের পর থেকেই তার দা কুমড়ো সম্পর্ক। সেই মহাশয় হচ্ছেন এই বাড়ির আরেক আলালের ঘরের দুলাল, আদ্রাসান ওরহান। বাকিদের চেয়ে ভিন্ন ধরনের। নুভাকে নব অথবা উড়নচণ্ডী বলে ডাকে। বয়সে 4 বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তুই তোকারি চলে এদের মাঝে। দিনের সূচনা এক ঝগড়া দিয়ে শুরু হয় এবং রাতে সমাপ্তি হয় অন্য ঝগড়া দিয়ে। পারলে রাত জেগে ঝগড়া করে এরা। তর্ক হতে হাতাহাতি পর্যন্ত যেতে সময় লাগে না। কিন্তু হাজার তর্ক ঝামেলার মধ্যেও প্রতিকূল মুহূর্তে একজন অন্যজনের পাশে থাকে। যেমনটা আদ্র সেদিন ইউনিভার্সিটিতে নুভাকে সাহায্য করেছে, সময়ের সাথে সাথে নুভাও সেটা আদ্রকে শোধ করে দেয়। সেই হিসেবে বড় ভাই আশার পারলে একমাত্র বোনকে মাথায় করে রাখে। পারে না, কারণ ব্যবসায়ের কাজে আশার ও রিয়াদ প্রিয়ার সাথে বিদেশে থাকে। অন্যদিকে আসান হচ্ছে নুভার ক্রাইম পার্টনার। বয়সে 3 মাসের তফাৎ হওয়ায় আসান বড় আর নুভা ছোট। স্কুল, কলেজ, এখন ভার্সিটিতেও একত্রে পড়ছে নুভা, আসান, প্রণতা। 3 বন্ধু কত পরিকল্পনা করেছিল আদ্রের ভার্সিটিতে ভর্তি হবে না, কিন্তু আদ্র ওদের অগোচরে ইলিয়াস ওরহানকে বুঝিয়ে সুঝিয়ে নুভা আসানকে নিজের ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। এদিকে প্রণতা কথা দিয়েছে আসান নুভার সাথেই পড়াশুনো শেষ করবে। কি আর করার, বাধ্য হয়ে তাকেও একই জায়গায় ভর্তি হতে হয়। নুভা শপথ নিয়েছে এই চালাকির শোধ সে নিয়ে ছাড়বে।
5 মিনিটের রাস্তা পেরিয়ে ভোরবেলা আসানকে নিয়ে প্রণতার বাড়িতে উপস্থিত নুভা। এরা আবহাওয়ার মতো যে কোনো সময় এসে পড়ে। সকাল সকাল একমাত্র মেয়ের প্রাণের বন্ধুদের বাসায় দেখে অবাক হননি পার্বতী। তিনি এদেরকে নিজের ছেলে মেয়ে মনে করেন। এমনকি আদ্রের সঙ্গেও তার ভালো সম্পর্ক। পার্বতী নিরামিষ রান্না করেছেন। দুনিয়ায় অন্য কোথাও সবজি না খেলেও পার্বতীর হাতের নিরামিষ মিস করে না নুভা। প্রণতার কক্ষে আড়ি পেতে বসেছে 3 বন্ধু। আশান বারান্দায় থাকা দোলনায় বসে ফোনে জিটিএভি খেলছে। নুভা রেলিংয়ে চড়ে শূন্যে তাকিয়ে আছে। এক পাশে দাঁড়িয়ে প্রণতা 2 ভাই বোনকে দেখছে। একটু আগে তো খুব দাপট দেখিয়ে আদ্রকে শায়েস্তা করার কথা বলল, তো এখন উপায়ন্তর বের না করে হাত গুটিয়ে আছে কেন? প্রণতার রাগ হলেও কিছু বলল না, কারণ সে বললে দুজনের একজনও শুনবে না। আচানক নুভা লাফিয়ে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চিবিয়ে চিবিয়ে বলল, এক হাবলা খবর দিল আর্টদের নাকি বহু দাপট ভার্সিটিতে, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্য পেয়েছি। ভার্সিটির বিআইটা অবিয়াতটা হাফ বিআইটা সব মাইয়ারা নাকি ওর ওপর ফিদা। বিশ্বাস কর প্রণব, এমন ছাইপাশ খবর দেওয়ার লেগা ওই হাবলারে না কিলাইছি আমিও নুভা না। সাথে সাথে ফোন থেকে নজর সরিয়ে আসান মুখ থেকে বিরক্তিকর ছ্যা শব্দ উচ্চারণ করে বলল, তুই কি নেশা কইরা আইছস? নুভা চোখ রাঙিয়ে হাত উঁচিয়ে বলল, থাপড়াইয়া শব্দাত ফালাইয়া দিমু। আমি নেশা করবার যামু কেন? আসান ফোনটা পকেটে রেখে নুভার পাশে এসে দাঁড়ালো। প্রণতাকে হাতের ইশারায় বলল নুভাকে বোঝাতে। প্রণতা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, দোস্ত, সকল ধরনের সামাজিক কার্যালয়ের এক বিশাল অংশ জুড়ে তোদের অর্থাৎ ওরহানদের রাজ। সেই সূত্রে সবে চেহারা না চিনলেও নামে চেনে ওরহানদের। তাই আর্ট ভাইয়ের ভার্সিটিতে দাপট আছে। তোরাও যে ওরহান এই খবর জানতে পারলে তোদের কথায়ও সবাই উঠবে বসবে। ইটস টোটালি নর্মাল। আসান রেলিংয়ে কোনোই ঠেকিয়ে বলল, আমি একটা ছেলে হয়ে সিউরিটি দিচ্ছি, যে কোনো মেয়ে আদ্র ভাইয়াকে দেখলেই পছন্দ করবে। আফটার অল এই জেনারেশনে আমাদের বংশের শ্রেষ্ঠ সুদর্শন খেতাব আছে ওর। কিন্তু তোর সাথে ওর শত্রুতা থাকায় তুই কখনো ওকে খেয়াল করিসনি। ইটস ক্লিয়ার। সেই হাবলা তোকে ছাইপাশ নয়, বরং সত্য খবর দিয়েছে। নুভা পকেট হাতিয়ে ফোন বের করে গ্যালারিতে আদ্রের ছবি বের করে। নিচের ঠোঁট কামড়ে খুব মনোযোগ সহকারে ছবিগুলো পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ পর ফোনটা ওদের সামনে ধরে বলল, ওর একদম কুত্তা মার্কা চেহারা। তোরা আবারও ঠিক মতো দেখ ইয়ার। প্রণতা আসান স্ক্রিনের দিকে তাকিয়ে পরক্ষণে দুজনে ফিক করে হেসে উঠল। প্রণতা পেটে হাত রেখে দমফাটা হাসছে। আসান তো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। নুভা একবার স্ক্রিন দেখে আবার ওদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোরা এমনভাবে হাসছিস কেন? ইয়া আল্লাহ, বধ জিনে ধরলো নাকি? আসান হাসতে হাসতে বলল, আল্লাহ, হাসির মাঝে আমায় হার্ট অ্যাটাক দিয়ে তুলে নেও না। এমন ছবি তুই তুলিস কেমনে বইন? ভাইয়া দেখলে তোর কি হবে ভেবে দেখেছিস? প্রণতা বহু কষ্টে হাসি আটকে বলল, তুই এমন নজরে আর্ট ভাইয়াকে দেখিস বলে তোর কাছে সে কুত্তামার্কা চেহারা। একটা অচেনা মেয়েকে জিজ্ঞেস করলেও সে নিঃসন্দেহে বলতে বাধ্য আর্ট ভাইয়া সুন্দর। দুজনে আবারও হাসিতে ফেটে পড়ল। নুভা ভোরকে গিয়ে স্ক্রিনের দিকে তাকালো। জোকার মুভির জোকারের সাজে হা করে ঘুমিয়ে আছে আদ্র। এইসব নুভার কারনামা। আদ্রের সাথে ঝগড়া হওয়ায় রাতে রং তুলি দিয়ে ঘুমন্ত আদ্রের মুখে আঁকিবুকি করেছিল সে। তাতে মন ভরেনি বলে আদ্রের চোয়াল ঝুলিয়ে বাচ্চাদের মতো ওর দুপাশে হতে 2টো কোলবালিশ রেখে দিয়েছিল। গ্যালারি থেকে বেরিয়ে ওয়ালপেপার দেখল নুভা। গত বর্ষায় নুভাকে তাড়া করতে গিয়ে ওকে নিয়ে বাড়ির লন সাইডে জমা হওয়া কাদায় মুখ থুবড়ে পড়েছিল আদ্র। ভাগ্যবশত ওদের ছবি তুলেছিলেন ইলিয়াস ওরহান। আদ্রের ফোনেও নুভার কাদা ভরা মুখটা ওয়ালপেপার সেট করা। ওদের হাসাহাসির মাঝে চলে আসেন পার্বতী। ওষ্ঠধয়ে মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে তিনি বলেন, নাস্তা তৈরি, তোরা চলে আয়। খেয়ে সোজা ভার্সিটিতে যাবি। এদিক সেদিক ঘুরতে গেলে ভীষণ খারাপ হবে বলে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। পার্বতী নুবার হাত টেনে রুমে
পেরিয়ে খাবার ঘরে চলে গেলেন। পিছু পিছু ঠোঁট চেপে হাসি থামিয়ে আসলো আসান প্রণতা। পার্বতীর সামনে হাসলে নির্ঘাত জেরার কবল পড়তে হবে। ওদের নিজ হাতে খাইয়ে দিচ্ছেন পার্বতী। খাওয়ার মাঝে হুট করে নুভা বলে উঠল, পারু, তোমায় একটা কথা প্রশ্ন করি। এখানে জিজ্ঞাসা করার কি আছে গো? নুভার মুখের খাবার চিবিয়ে গিলিয়ে বলল, সত্যি করে বলো তো, আর্দ্র দেখতে কেমন? প্রশ্ন করে নুভা সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে রইল। পার্বতী চুপ যান। আসান প্রণতা অধীর আগ্রহে নিয়ে বসে আছে। কিছু সময় বাদে পার্বতী বললেন, একা কথা বলতে হবে। আদর্শ সুদর্শন, উঁচু লম্বা, শরীর স্বাস্থ্য, ফেস কাটিং সবই সুন্দর। কেন রে, ওর জন্য মেয়ে খুঁজছিস? বিয়ে দিবি ওকে? প্রশ্নের উত্তর শুনে যতটা আশাহত হয়েছে, শেষের প্রশ্ন শুনে বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নুভার। এক নজর আসান প্রণতার পানে চেয়ে সে বলল, ওই কুত্তা মার্কা মুখকে কেউ বিয়ে করব না। দেরি হওয়া সত্ত্বেও ক্লাস শুরু হওয়ার পূর্বেই ভার্সিটির চলে আসলো বন্ধুমহল। বাড়ি থেকে আসার সময় নুভা দেখে এসেছে আদ্রের সুন্দর থোবরাটায় কালো দাগের ছাপ লেগে আছে। অবশ্য এটা তারই কাজ ছিল। ইতিমধ্যে প্রায় সব স্টুডেন্ট নুভাকে দেখে নিজেদের মাঝে কথা বলছে। আসান সবার চাহনি দেখে প্রণতাকে কাহিনীকে জিজ্ঞেস করলো। প্রণতা কালকের ঘটনা খুলে বলতেই আসান অবাক হলো। একদিনে এত কিছু হয়ে গেল, অথচ সে কিনা কিচ্ছুটি জানে না। উফ, নুভার হাতে অনেকদিন কাউকে ধোলাই খেতে দেখা হয়নি। কালকে না আসায় বড্ড ভুল হয়ে গেছে। নিজেকে ধিক্কার জানালো আসান। এর মাঝে এক ঝাঁক সিনিয়র ছেলে মেয়ে এসে নুভাকে ঘিরে ধরল। তাদের মধ্যেই একটা মেয়ে নুভার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কাল আদ্রের নাম মুখে নিয়েছিলি কেন? আর তারই বা তোর প্রতি এত কেয়ারনেস কেন? আদ্র কে হয় তোর? নুভা চুইংগাম ফুলিয়ে ফাটাস করে মেয়েটার মুখের ওপর ফাটিয়ে দিল। চুইংগামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মেয়েটার মুখে ছড়িয়ে গেছে। মুহূর্তেই মেয়েটার গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ওর নিজের ফ্রেন্ডরা ইয়াক করে কয়েক কদম পিছিয়ে গেছে। আসান আর প্রণতা একে অপরের মুখের দিকে চেয়ে ঢোক গেল। নুভা জিন্সের পকেটে হাত হতে টিস্যু বের করে মেয়েটাকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়াল করিনি। নুভাকে ভাবলেশীন ভঙ্গিতে চুইংগামি করতে দেখে মেয়েটা ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো। নুভার উপর হামলে পড়ার পূর্বে এক ভারী কণ্ঠে ভেসে এলো, কি হচ্ছে এখানে? গাড়ির ড্রাইভিং সিট হতে প্রফেসর বারিশ বেরিয়ে এলো। আশেপাশের গিলে খাওয়া নজর টের পাচ্ছে বারিশ। সে এগিয়ে এসে নুভার পাশে দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়ালো। মেয়েটা ঘোরের মধ্যে ন্যাকা কান্নার সুরে বলল, দেখুন প্রফেসর, এই মেয়ে জুনিয়র হয়ে সিনিয়রদের সম্মান করতে পারে না। একটা প্রশ্ন করেছিলাম বলে আমার ফেসে চুইংগাম। তৎক্ষণাৎ বাম হাতে তুড়ি বাজিয়ে মেয়েটাকে চুপ করিয়ে দিল নুভা। পকেটে হাত ঝুঁকিয়ে বলল, এক, তুই আমায় পার্সোনাল কোয়েশ্চেন করেছিস। 2, বাজে বাক্যে তুই তুকারি করেছিস। 3, আমি ইচ্ছে করে চুইংগাম ফালাই নাই, মিস্টেক ছিল বলে টিস্যু দিয়েছিলাম, বাট ইউ ডিড নট লাইক দ্যাট, তাই হাত জাগিয়েছিস। আচ্ছা, কাল এই মাঠে ছিলি তো? না মানে জেনে শুনে যে কেউ মরার পথ বেছে নেয় এই প্রথম দেখলাম। অকালে মরতে চাইলে গিয়ে সুইসাইড কর, আমার কাছে আসার চেয়ে সেটা বেটার। নুভা হাতের টিস্যুতে চুইংগাম ফেলে সেটা দূর করে ডাস্টবিনে ছুড়ল। ঘড়িতে সময় দেখে বারিশের দিকে ফিরে বলল, 10 মিনিটে আপনার সাথে ক্লাস আছে, রেডি থাকবেন প্রফেসর। প্রণতাকে সঙ্গে করে পা বাড়ালো ইংরেজি ডিপার্টমেন্টের ভবনে দিকে। আসানো চলে গেল নিজ ক্লাসে। সিনিয়র ছেলে মেয়েগুলো হাঁ করে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। মুখের ওপর এতগুলো কথা শোনায় মেয়েটার ক্রুদ্ধ হলো। প্রফেসর বারিশ গম্ভীর মুখে বলল, অয়েল ইউর ওন মেশিন। ওনের ব্যাপারে নাক গলাতে যাবেন না। সবার কাছে সঠিক যুক্তি না পেলেও কিছু জায়গায় দারুণ অপমানিত হতে হবে, মাইন্ড ইট। গোধূলির আলোক মাখা আকাশপটে আজকের জন্য বিদায় জানাচ্ছে সূর্যি মামা। ওরহান ভিলায় নিস্তব্ধতা বিরাজমান। এর মূল কারণ আদ্র নুভা দুজনেই ঘুমাচ্ছে। দুজনের একজন বাড়িতে না থাকলে কেমন যেন খা খা করে চারপাশ। চায়ের কাপ হাতে ইলিয়াস ওরহান সোফায় বসে টিভিতে খবর দেখছেন। নাজনীন ওরহান এবং পায়েল বসে নাস্তার করার ফাঁকে নিজেদের মাঝে কথা বলছেন। আসান ফোন স্ক্রল করতে ব্যস্ত। সব কিছু খুব শান্ত লাগছে।
হঠাৎ ধূপধাপ পা ফেলার শব্দ ভেসে এলো। সবাই নিজেদের কাজ রেখে সেদিকে লক্ষ্য করলো। কেউ বা কারা করিডোরে দৌড়াচ্ছে। এখন কণ্ঠ শুনতে পাওয়া যাচ্ছে। নুভা চেঁচাচ্ছে, তার মানে আদ্র কিছু করেছে। আচমকা দোতলার করিডোর হতে লাফ দিয়ে আসানের পাশের সোফায় পড়ল আদ্র। আসান ধরপড়িয়ে উঠল। আদ্র হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। নুবার সাথে যে কি আকাম সেরে এসেছে আসান ভেবে পেল না। তক্ষুনি সিঁড়ি ভেঙে দৌড়ে নেমে এলো নুভা। রাগে ওর শরীর কাঁপছে। চোখ তুলে নুভাকে দেখে উপস্থিত সকলে বাকরুদ্ধ। বহু কষ্টে মুখ খুলে আসান শুধালো, নোভা, তোরে পান্ডা বানিয়ে দিল কে? আসানের করা প্রশ্ন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। নুভা রাগে গজগজ করছে। দু চোখের ভ্রু অবধি গোল করে কালি লাগানো ওর। সাথে ছোট নাকটাও ছাড় পায়নি। ফর্সা গায়ে কালো কালিতে অঙ্কন করা একদম মানুষরূপী পান্ডা লাগছে নুভাকে। আজও পায়ের উপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে বলল, রিল্যাক্স নোভ, আমি জাস্ট কাল আমার টাওয়েলে স্প্রে করার শাস্তিটা দিলাম। দেখ, কালির দাগ এখনও মুখে আছে। সেই হিসেবে আমি তেমন কিছুই করি। নুভা থম ধরে দাঁড়িয়ে রইল। আজও খুব করে বোঝার চেষ্টা করছে নুবার ভেতরের হালচাল। খানিকটা আঁচ করতেই আদ্রের মুখের রং পাল্টে গেল। সেই সাথে নুভার মুখে বাঁকা হাসি ফুটে উঠেছে। আদ্র বসা থেকে উঠে এগোতেই নুভা ফ্রুটস নাইফটা তুলে ওর দিকে তাক করলো। তবুও আদ্র থেমে রইল না। নুভাকে উপরে রুমে যাওয়া থেকে থামানোর প্রচেষ্টায় নেমে পড়ল। একবার আদ্রের রুমে গেলে ওর কেনা নতুন টি শার্টগুলো কুচি কুচি করে ফেলতে দ্বিতীয়বার ভাববে না নুভা। দুজনের মাঝে ফ্রুটস নাইফটা নিয়ে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। নুভা নাইফটা দেবে না তো আদ্র নাইফ নিয়ে ছাড়বে। শেষে আদ্র চট করে নাইফটা নুভার হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে দিল। এইতেই রেগে মেগে আদ্রকে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো নুভা। এবার আদ্র নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টায় নামলো। বাকিরা দূর থেকেই ওদের থামানোর উপায় খুঁজছে। এক পর্যায়ে সদর দরজা খুলে প্রবেশ করলেন রিয়াজ ওরহান। ক্লান্ত শরীরে ঘামে ভেজা শার্টের উপরের বোতাম হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে দেখে আদ্র থেমে গেলেও নুভা ভারসাম্য হারিয়ে আদ্রকে নিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চোখ মুখ খিচকে আদ্র আর্তনাদের সুর টেনে বলল, আমার কোমরটা গেল রে, হাড্ডিও ভেঙে ফেলছে। ওই হাতি কোথাকার, জলদি ওঠ আমার উপর থেকে, উড়নচণ্ডী ওঠ। আদ্রের ব্যথা লাগছে দেখে নুভা অজ্ঞান হওয়ার ভান ধরে ওর ওপর পড়ে রইল। আশান এগিয়ে এসে ওদের উঠাতে নিলে নুভা সকলের অগোচরে হ্যাচকা টান দিয়ে ওকেও আদ্রের উপর ফেলে দিল। আদ্র ফের চেঁচিয়ে উঠল ব্যথায়। নাতনির চালাকি ধরতে পেরে মুচকি হাসলেন বৃদ্ধ ওরহান দম্পতি। এদিকে পায়েল আদ্রকে এসবের জন্য বকাঝকা করছেন। আশানকেও নুলা বলতে ভুলেননি তিনি। রিয়াজ বাচ্চাদের কাণ্ড দেখে মৃদু হেসে দুদিকে মাথা নাড়ালেন। সকলের নাস্তা করতে বসেছে ওরহান সদস্যরা। বাড়ির ছোটরা এখনো উপস্থিত হয়নি। পায়েল টেবিলে নাস্তা লাগাচ্ছেন। ইলিয়াস ওরহান চেয়ারে বসে সংবাদপত্র পড়ছেন। ওনার পাশে চেয়ার টেনে বসার জন্য উদ্যত হলেন রিয়াজ। তখনই কিচেন থেকে বেরিয়ে এসে নাজনীন ওরহান হাতের ফল ভর্তি কাচের বাটির শব্দ করে টেবিলে রাখলেন। শাশুড়ির এহেন কাণ্ডে হকচকিয়ে গেলেন পায়েল। রিয়াজ আধবসা অবস্থায় থমকালেন। ভাবাবেগ ঘটেনি ইলিয়াস ওরহানের মাঝে। সে একমনে সংবাদপত্রে চোখ বুলিয়ে যাচ্ছেন। নাজনীন ওরহান রাগান্বিত কণ্ঠে বলেন, বুড়ো তো কম হলে না, আর কত যুগ তোমায় বলতে হবে খাবার টেবিলে পেপার নিয়ে না বসতে? বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি লোপ পেয়েছে বুঝি? ইলিয়াস ওরহান পেপার উল্টে বললেন, আজকের সকালটা খুব সুন্দর, তাই তোমার সাথে অযাচিত তর্কে নেমে মন মেজাজ খারাপ করতে চাইছি না নাজনীন, আমাকে আমার মতো থাকতে দাও। ছো মেরে ওনার হাত থেকে পেপারটা নিয়ে দুখণ্ড করে ফেললেন নাজনীন। বৃদ্ধ ওরহান ভয়ঙ্কর রেগে গিয়ে স্ত্রী পানে তাকালো, কিন্তু তার চেয়েও দ্বিগুণ তেজে রক্তিম চোখে চেয়ে আছেন বৃদ্ধা। মুহূর্তেই ওনাদের মাঝে ভয়াবহ ঝগড়া বেঁধে গেল। পায়েল অসহায় ভঙ্গিতে পা ফেলে কিচেনে চলে গেলেন। রিয়াজ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চেয়ারে বসলেন। সে জন্মের পর থেকেই মা বাবাকে এভাবে ঝগড়া করতে দেখে এসেছেন। তিলকে তাল বানিয়ে তর্ক করতে দক্ষ তারা, কিন্তু তাদের হার মানিয়েছে আদ্র নুভা।
হয়তো এখনো ঘুম ভাঙেনি ওদের। তাই তো সকালটা বৃদ্ধ জোড়ার তর্ক দ্বারা শুরু হয়েছে। পায়েল রিয়াজের প্লেটে টোস্ট তুলে দিতেই ওপর থেকে চিল্লাপাল্লার শব্দ ভেসে এলো। আসান দ্রুত পায়ে এসে বাবার পাশের চেয়ারে বসে পড়ল। তার কানে ইয়ারপড। রিয়াজেরও মন চাইল ছেলের কাছ থেকে আরেক জোড়া ইয়ারপড চেয়ে নিতে। তা না হলে যে শান্তিপূর্ণ সভায় নাস্তা করা যাবে না। এতক্ষণ মা বাবার ঝগড়াতে এমন মাথা ব্যথা না করলেও আদ্রনুভার যে রেহাই দিবে না তিনি জানেন। এর মধ্যে দৌড়ে এসে আদ্র একপাশে চেয়ারে বসে পড়ল। ওকে দেখে ইলিয়াস আর নাজনীন রেশারেশি থামিয়ে খাওয়ায় মনোযোগ দিলেন। ঠিক তখন নুভার আগমন ঘটল। তার চেহারা বলে দিচ্ছে ভীষণ বিরক্ত সে কোনো কারণে। কোমর বেঁধে ঝগড়ায় নামার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। নুভা দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার চেয়ারে বসেছিস কেন? আদ্র পাল্টা প্রশ্ন করল। চেয়ারে কি তোর নাম লেখা আছে? দেখ আর্দ্র, এই সকালে আমায় রাগাবি না। এমনিই তোর উপর আমার বেশ ক্রোধ জমে আছে। কাল রাতে আমার চোখে যে মার্কার দিয়ে চিত্রকর্ম করেছিস এখনো আছে। তাই বলছি চেয়ারটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বস। ও হ্যালো, আমি কেন অন্য চেয়ারে বসতে যাব? দরকার পড়লে তুই জানা। অ্যান্ড বাই দ্য হাইওয়ে, ওই দিন তুই আমার টাওয়েলে স্প্রে করেছিলি। সেই কালির দাগ সরাতে ফেসিয়াল করানো লেগেছে আমায়। সো আগে আমার 3,500 টাকা বের কর ফার্স্ট। আব্বে, অত দামি ফেসিয়াল করতে তোকে কে বলেছিল? নিজেরে খুব সুদর্শন পুরুষ মনে করিস? হ্যাঁ, পরিমণির পোলা ভার্সন তুই। পার্লারে গিয়ে মেয়েদের হাতে ফেসিয়াল করিয়ে আসলি কেন? লজ্জা করলো না তোর নির্লজ্জ বেটা? এর চেয়ে ভালো আগে ভাগে আমাদের জানিয়ে দিতি। তোকে বিয়ে করিয়ে বউকে বলতাম ও মুলা বেটে ফেসিয়াল করে দিতে। ওর হান বংশের। মনে করার কি আছে? আমি বাইব্রন ন্যাচারাল সুন্দর। সেই সুন্দর মুখটায় তুই কালি লাগিয়ে ঠিক করিসনি। আর বিয়ে করা লাগলে আমি করে নেব, তোকে জানাবও না। এখন কথা না ঘুরিয়ে আগে ফেসিয়ালের টাকা বের কর। হাই হাই, তোমরা দেখেছো? বিয়ে করার জন্য পাখা গজিয়ে উঠেছে। খোঁজ নিয়ে দেখো বাড়ির বাইরে কয়টা ব্রয়লার মুরগি পালছে এই গর্ধবটা। তুই কিভাবে যে আমার পায়েল ডার্লিংয়ের ছেলে হলি? তোর মাঝে তো বরাবর বিচরণতা, দায়িত্ব বোধ নাই। না তুই আশার ভাইয়ের মতো মিশুক, আর না আসানের মতো ভেজাল মুক্ত। তোর মতো অসভ্য অহংকারী অপদার্থ যে কি করে ওরহানদের অংশ হলো আমি ভেবে পাই না। বুদ্ধি নামক একটা জিনিস আমাদের মস্তিষ্কে থাকে। তোর ওই ছোট মাথায় গোবর বাদে আর কিছু আছে নাকি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পারবি খালি অযৌক্তিক কথা বলতে। এই বাদে তো আর কোনো কাজ নেই তোর। সাত সকালে চেয়ার নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, আবার ফ্রিতে আমায় ক্যারেক্টারলেস অসভ্য অহংকারী অপদার্থ পদবিও দিয়েছে। কেন রে? এই চেয়ারে না বসলে কি তোর ভাগের খাবার হজম হয় না? গ্যাসের প্রবলেম হয়ে থাকলে আগে ভাগে একটা ডনে খেলে নিলেই পারিস। তর্ক আর বাড়তে দিলেও না পায়েল। আদ্রের পিঠে একগা বসিয়ে তিনি নুভার উদ্দেশ্যে বললেন, নুভা, তাড়াতাড়ি নাস্তা করে নে, দেরি হয়ে যাচ্ছে তো। ভার্সিটি যাবি না? নুভা কটমট করে তাকায়। আদ্র জিহ্বা বের করে ব্যঙ্গভঙ্গি করল। প্রচণ্ড রেগে গিয়ে নুভা কাঁটা চামচ তুলে আদ্র প্লেটের পোচ করা ডিম দুটো উঠিয়ে একেবারে মুখে পুরে নিল। সকলে বিস্ময়ে হাঁ হয়ে গেল। আদ্র স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর সচেতন। তার খাবার আলাদাভাবে রান্না করতে হয়। এই যেমন ডিম দুটো ফাটিয়ে সিদ্ধ করে তেল ছাড়া ভাজা হয়েছে। নুভার মতো মুখরোচক ভোজন প্রিয় মানুষ এই ডিম খেলে নির্ঘাত ফিট খাবে। সেদিকে রাগের বশে ডিম খেয়ে আদ্রের সালাদও খেয়ে নিল নুভা। সবাই শুধু হতবাক নয়নে দেখছে। শেষে চিনি ছাড়া এক গ্লাস পেঁপের জুস ঢকঢক করে গিলে ফেলল নুভা। আদ্র গালে হাত রেখে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, রাগের কারণে হোক ওইসব তৈলাক্ত খাবার না খেয়ে এই স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য তোকে ধন্যবাদ উড়নচণ্ডী। নুভা টেবিল হাত রেখে খানিকটা আদ্রের দিকে ঝুঁকল। মুখে হাসি ফুটিয়ে বলল, তোর কি মনে হয় নিজের লাভ হবে না এমন কিছু নুভা করবে? নেভার বেবি। আদ্র বুঝল না নুভার কথার মানে। হাতের কাটা চামচে নিজের থালার ডুবা তেলে ভাজা ডিম তুলে নিল নুভা।
আদ্রের মুখ চেপে ধরে সম্পূর্ণ ডিম ওর মুখে পুরে দিল। এতে শেষ নয়, মাখন মাখা টোস্ট চায়ে ভিজিয়ে ওকে জোর করে খাইয়ে দিল। এদিকে নুভার হাত চেপেও কোনো লাভ হচ্ছে না। আদ্র পারে না ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। জোরাজোরি করতে গেলে নুভা পড়ে গিয়ে ব্যথা পাবে, তাই তো জোরপূর্বক খাবারগুলো গিলে নিচ্ছে সে। অবশেষে নুভা গ্লাস ভর্তি অরেঞ্জ জুস আদ্রকে খাইয়ে শান্ত হলো। ধুলা দূরকরণের ন্যায় দুহাত ঝেড়ে নুভা বাঁকা হেসে বলল, হিসাব বরাবর আজকের কাহিনী মনে থাকলে একটু লজ্জা করে হলেও এই চেয়ারে আর বসবি না, মনে থাকে যেন। চল আসান। আসানের হাত ধরে ওকে টেনে সেখান থেকে চলে গেল নুভা। এক গ্লাস পানি পান করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আদ্র ওদের পিছু নিল। দেয়াল ঘড়ির দিকে নজর পড়তেই পায়েল চেঁচিয়ে বললেন, রিয়াজ ফার্স্ট, অফিসের টাইম হয়ে গেছে। মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে নুভা। আজ কেয়ামত হয়ে গেলেও আদ্রের সাথে বাইকে সে ভার্সিটিতে যাবে না। হঠাৎ ওর নিকটে বাইক নিয়ে আসলো আসান। মাথায় হেলমেট পরে সে বলল, সরি বনু, আমি তোকে নিয়ে গেলে ভাই আমায় আস্ত রাখবে না, তুই ওর সাথেই আসিস। বাই। বাইক ছুটিয়ে দৃষ্টির সীমানা পেরিয়ে গেল আসান। নুভা চটে গিয়ে পাকা রাস্তায় পা ঠুকলো দুবার। মনে মনে আসানকে কয়েকটা চোট গালিগালাজ করার মাঝেই আদ্র হাজির হয় বাইক নিয়ে। সাদা হেলমেটটা বাড়িয়ে দিলে নুভা দাঁত কিরমির করে বলল, আমি তোর সাথে যাব না, তুই তোর ব্রয়লার মুরগিদের পেছনে বসিয়ে নে। ওদের জায়গা কম পড়লে আমাদের মাইক্রো বাসটা নিয়ে নিস। আদ্র মুখের ওপর থাকা কাঁচা আবরণ উঁচিয়ে ঘাড় কাত করে বলল, তাহলে কার সাথে যাবি? তোর কোনো খামারের ছাগল আসছে? রিকশায় করে যাব। দেখ নো, বেশি পাকনামি করিস না। তাড়াতাড়ি হেলমেট পরে পিছনে উঠে বস, আমার ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে। তাহলে যা, তোকে ধরে রেখেছি? যাব না আমি তোর সাথে, রিকশায় করেই যাব। নুভা দ্রুত পায়ে গেট পেরিয়ে মেইন রোডে দাঁড়ালো। ভাগ্যক্রমে একটা রিক্সাও পেয়ে গেল। রিকশায় চড়তে নেবে তার আগেই খপ করে নুভার হাত ধরে সামনে বসিয়ে বাইক স্টার্ট দিল আদ্র। আকস্মিক ঘটনায় নুভা কিছু বুঝে উঠতে পারল না। আদ্র বায়াম হাতে শক্ত করে ওর দু হাত চেপে ধরে ডান হাতে বাইক চালাচ্ছে। নুভা চড়ুই পাখির ন্যায় ছটপট করতে করতে বলল, সস্তায় বাংলাদেশে অজয় দেবগন এক হাতে বাইক চালাচ্ছে, আমায় ছেড়ে দে বদ। তোর ওপর বিশ্বাস নেই আমার, নিজে তো মরবি, সাথে আমায় নিয়ে মরবি। দেখ, এই বয়সে আমি মরতে চাই না, এখনো আমার বহুত কাজ বাকি আছে, আমায় নামিয়ে দে বলছি। আজও আর একটু শক্ত করে হাত চেপে ধরে বলল, কঙ্কাল ড্যান্স করা থামিয়ে চুপ করে বস, নয়তো চলন্ত বাইক থেকে ফেলে দেব তোকে। নুভা রক্তিম চোখে ওর পানে চেয়ে বলল, তোর কলিজা দেখি হাতির চেয়েও বড় হয়ে গেছে, এত দুঃসাহস হয় কি করে আমায় হুমকি দিয়ে কথা বলার? তোর কি জানের মায়া নাই? তুই মরতে চাস? পরে মেরে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দিস আমায়। এখন চুপ করে বস, নয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। নুভা ছটফট বন্ধ করে কিছুটা শান্ত হয়ে বসলো। আদ্র ওর হাত ছেড়ে পেছনে থেকে সাদা হেলমেট নুভার কোলে দিয়ে দু হাত ড্রাইভ করতে লাগলো। নুভা মাথায় হেলমেট পরে ওর ব্যাগটা জড়িয়ে ধরে বসে রইল। পরিবেশ অত্যাধিক প্রশান্তি হাওয়ায় অনেকক্ষণ বাদে আদ্র ডেকে উঠল, ফেসিয়ালে টাকাটা দিয়ে দিস। বা ভয়ঙ্কর চোটে গিয়ে বলল, আমি বলেছিলাম গিয়ে ফেসিয়াল করতে। অপরাধ তোর, আমি কি করতাম বল? বিয়েও তো করি নাই যে বউ মুলা বেটে সেটার প্যাক বানিয়ে ফেসিয়াল করে দেবে। তাহলে দেরি কিসের, করে নে। আদ্র ঠোঁট কামড়ে হাসল। ওর কাছে পৃথিবীর শান্তিময় কাজের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নুভাকে জ্বালাতন করা। এই মেয়েটাকে এক সেকেন্ড চুপটি করে বসে থাকতে দেখলেই মনটা ছটফট করে ওর। তাই তো এমন উটকো কাজ করে যাতে সে রেগে গিয়ে চিল্লাপাল্লা বাঁধায়। রাগী রূপটা যেন ওর উপর মানানসই। এটা যেমন এখন নুভাকে রাগিয়ে দিয়েছে, আগামী কয়েক ঘন্টায় সে চুপ থাকবে না সে। নুভার বকাঝকা শুনতে শুনতে ভার্সিটির পার্কিং লটে বাইক থামলো আদ্র। নুভা বাইক হতে নেমে হেলমেট রেখে ধূপধাপ পা ফেলে চলে গেল। আদ্র বহুবার ডাকা সত্ত্বেও পেছনে ফিরে তাকালো না এবং শুনলও না ও। নুভা ক্লাসের সামনে আসতে দেখলো প্রফেসর ক্লাস নিচ্ছেন। এই প্রফেসর তো ওই দিন প্রিন্সিপাল অফিসে ছিলেন। ক্লাসের ফাঁকেও হঠাৎ প্রফেসর বারিশের চোখ গিয়ে পড়লো দরজার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর উপরে। পরনে সাদা লং লেডিস শার্ট, কালো নেগিংস,
গলায় ঝুলানো শুভ্র স্কার্ফ, পায়ে কালো কেডস আর কাঁধে কালো ব্যাগ। কালো সাদার মিশ্রণের কাঁধ অবধি চুলগুলো বাম পাশে সিঁথি করে কালো ক্লিপ বসানো। মুখের সামনে চুল পড়ায় ডান চোখটা ঢেকে গেছে প্রায়। গাঢ় নীলাভ চোখ দুটো জ্বলজ্বল করছে। প্রথম দর্শনে মেয়েটাকে বিদেশি ভেবেছিল বারিশ। গায়ের চামড়া ফর্সা হলেও বিদেশিদের ন্যায় চাপা, কিন্তু বাঙালিদের মাঝে সে বিদেশি। আচানক নুভা দরজা ছেড়ে বিপরীত দিকে পা বাড়ালো। কিছুক্ষণ বাদে প্রণতা ক্লাস ছেড়ে বেরিয়ে গেল। আদ্রের সেই স্বাস্থ্যকর খাবার খেয়ে এখন পেট উল্টে বমি পাচ্ছে নুভার। ইতিমধ্যে মাথা ব্যথাও শুরু হয়েছে ওর। আদ্র এখন ক্লাসে থাকবে না, তাই ক্যাফেটেরিয়ার চলে গেলে কিছুই হবে না। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানানে থমকে দাঁড়ায় সে। নুভা চোখ তুলে চারপাশ দেখতে লাগলো। দূরের পুরনো ভবনের সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ তলার একবারে কোণে থাকা জানালার দিকে নজর গেল ওর। হয়তো রেস্টরুম হবে, যেন মন বলছে একবার সেইখানটায় দেখে আসতে। নুভা সবসময় নিজের গাট ফিলিংসটাকে প্রাধান্য দেয়, তাই নিজের ক্ষীণ অসুস্থতা ঠেলে সেই ভবনের দিকে হাঁটা ধরল নুভা। লিফট আছে, তবে পরিত্যক্ত। গুনে গুনে চতুর্থ তলায় এসে দেখলো আশপাশ ফাঁকা। হয়তো এখানে কারো আসা যাওয়া নেই। ফ্লোরে নজর পড়তেই সতর্ক হয়ে গেল নুভা। ধুলো পড়া ফ্লোরে কয়েক জোড়া জুতোর ছাপ রয়েছে। যাওয়ার পথে গিয়েছে 5 জোড়া জুতো, অথচ আসার সময় 4 জোড়া ফিরেছে। আরেক জোড়া কোথায়? দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোণের রেস্টরুমে ঢুকে পড়ল নুভা। সাথে সাথে একটা বোটকা গন্ধে গা গুলিয়ে বমি পেল ওর। পকেট হাতিয়ে সার্জিক্যাল মাস্ক বের করে মুখে পরে নিল। মেয়েলি কণ্ঠের গোঙানির শব্দ। নুভার রেস্টরুমের শেষ কোণের ওয়াশরুমের সামনে এসে দাঁড়ায়। বাহির থেকে আটকানো কিন্তু অস্পষ্ট কণ্ঠটা আবারও ভেসে আসছে। নুভা দরজায় নক করলো, তৎক্ষণাৎ কোনো সাড়া এলো না। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে নুভা বলল, কেউ আছে ভেতরে? আমি দরজা খুললাম। অপেক্ষা না করে দরজার লক খুলে দিল নুভা। অবাক করা বিষয়, ভেতর থেকেও দরজা লক। হঠাৎ অপর পাশ হতে মেয়েলি কণ্ঠটা ভেসে এলো, আপু প্লিজ আমায় হেল্প করুন, আমি অনেক বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আপনার কাছে ওটা হবে? পকেটে হাতিয়ে ফোন বের করে আসানকে টেক্সট পাঠিয়ে নুভা শান্ত কণ্ঠে বলল, স্যানিটারি ন্যাপকিন। জি হ্যাঁ, ওইটাই আপু। মেয়েটার উত্তেজিত কণ্ঠস্বর শুনে নুভা আশ্বস্ত হলো সে ঠিক আছে। এমন ইমার্জেন্সির জন্য সবসময় ব্যাগে এক্সট্রা প্যাড থাকে। ব্যাগের গোপন চেইন খুলে একটা প্যাড বের করে দরজায় ঠকঠক করলো নুভা। দরজা হালকা ফাঁক করে প্যাডটা নিয়ে দরজা আটকে দিল মেয়েটা। ততক্ষণে প্রণতা এসে হাজির। সে মুখে ওড়না চেপে ধরেছে। নুভা বিরক্ত হয়ে পকেট থেকে আরেকটা মাস্ক বের করে ওকে পরিয়ে দিয়ে বলল, কতবার বলছি এইসব জিনিস সাথে রাখতে, তোদের মতো মানুষদের পিটিয়ে সোজা করা লাগে। ওই অধমটা কই? ঠিক করে গায়ে ওড়না জড়িয়ে প্রণতা বলল, নাক চেপে বাহিরে দাঁড়িয়ে আছে। কট করে দরজা খোলার শব্দে পেছনে তাকালো নুভা। প্রণতা সাদা হলুদ মিশ্রণের গাউনে পরা এক মেয়ে বেরিয়ে এলো। গলায় হলুদ ওড়না পেঁচানো, পায়ে সিম্পল একজোড়া চটি। মেয়েটা নুভাকে দেখে বোধহয় ভয় পেয়েছে, তবুও নম্র সুরে কৃতজ্ঞতার সহিত বলল, ধন্যবাদ আপু, বিপদ থেকে উদ্ধার করলেন। নুভা গম্ভীর মুখে এগিয়ে মেয়েটার চারপাশে এক চক্কর দিয়ে দ্রুত রেস্টরুম থেকে বেরিয়ে গেল। বাহিরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আসান। নুভার কাছে গিয়ে ওর গায়ের জ্যাকেটটা টেনে খুলে নিল। আসান শত প্রশ্ন করেও নুভার কাছে উত্তর পেল না। ভেতরে এসে বিনা বাক্যে ব্যয়ে মেয়েটার কোমরে জ্যাকেট বেঁধে দিল নুভা। রেস্টুরেন্টে এক কোণের টেবিলে বসে ফোন স্ক্রল করছে নুভা। আসান ওয়েটারকে খাবারের অর্ডার দিচ্ছে। পাশে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণতা। সম্মুখে জুবুথুবু হয়ে বসে আছে উদ্ধার করা সেই মেয়েটা। পরনে এখন একটা লং ড্রেস। একটু আগে প্রণতার পছন্দ অনুযায়ী এটা কিনে দিয়েছে নুভা। পূর্বের গাউনটা ধুলোয় নোংরা হয়ে গেছে। আপাতত মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করেনি কেউ। দেখে মিডল ক্লাস ফ্যামিলির নম্রভদ্র মেয়ে মনে হচ্ছে, কিন্তু বাহির দেখে তো আর ভেতর বিচার করা যায় না। তবুও মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছে। হুট করে আগমন ঘটল আদ্রের। সে নুভার পাশের চেয়ার টেনে বসে জেরা করে বলল, তুই ক্লাস না করে এখানে কি করছিস? এখানে বসার জন্য আমি সকালে উঠে তোর মতো হাতিকে বাইকে চড়িয়ে ভার্সিটি এনেছি।
এক নজর আদ্রের পানে চেয়ে মেয়েটার দিকে ইশারা করলো নুভা। আদ্র মেয়েটাকে দেখে বলে, কংগ্রেস নো, আকাইমা গ্যাংয়ে আরেকজন যোগদান করেছে, এর নাম কি? নুভা টেবিলে ফোন রেখে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসল। স্বাভাবিক কণ্ঠে বলল, পশ্চিম পাশের 4তলা ভবনের ওয়াশরুমে ওকে আটকে ছিল। যতটুকু বুঝলাম প্রায়ই সেখানে নতুন স্টুডেন্টদের র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আজাদিকে বলবি যত দ্রুত সম্ভব সেই ভবন রিবিল্ডিংয়ের কাজ শুরু করতে। আমার কিন্তু ওনাকে গদি থেকে ওঠাতে একদম সময় লাগবে না। মেয়েটার চক্ষু কপালে উঠে যাওয়ার উপক্রম। একে তো নুভা ভার্সিটির অন্যতম সিনিয়র আদ্রের সাথে তুই তুকারি করে কথা বলছে, আবার কিনা প্রিন্সিপালকে গদি থেকে নামানোর হুমকি দিচ্ছে। আচানক আদ্র লক্ষ্য করলো আসান আর চোখে বারবার মেয়েটিকে দেখছে। আদ্র ভ্রু নাচালো। এমন লুকোচুরি করে দেখার কি আছে? মেয়েটার অস্বস্তি বোধ হয় টের পেয়েছে প্রণতা। সে নড়ে চড়ে উঠে কোমল কণ্ঠে শুধালো, তোমার নাম কি? মেয়েটা চোখ তুলে প্রণতার দিকে তাকিয়ে বলল। হুট করে নুভার মুখের কঠিন ভাব উধাও হয়ে গেল। সে উচ্ছ্বাসিত হয়ে বলল, তিজা, 2 অক্ষরের নাম আমার যা ভাল লাগে। আদ্র টেবিলে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে মাথা কাত করে বলল, বাহ, আমি তো ভাবছি তোর খাবার বাদে কিছুই ভাল লাগে না। যাই হোক, তিজা, তোমায় কে নিয়েছিল ওই পরিত্যক্ত ভবনে? তিজা মেয়েটা মিয়ে গেল হওয়ারই কথা। আদ্র কখনো নিজের ব্যাচমেটদের সাথেও কথা বলে না, চুপচাপ গম্ভীর হয়ে থাকে। সেই আদ্র হঠাৎ করে কোনো অচেনা মেয়ের নাম ধরে ডাকে। প্রশ্ন করলে মেয়েটার জন্য ভয় জায়েজ। তিজা আর চোখের সবাইকে দেখলো, ওরাও পূর্ণ দৃষ্টি মেলে ওর দিকে তাকিয়ে আছে। তিজা চোখ নামিয়ে ফেলল। কোনো এক অজানা ভয় ঘিরে ধরেছে ওকে। মেয়েটা চুপ থেকে স্থির থাকতে পারছে না আসান। সে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে মৃদু বল প্রয়োগ করলো। কেঁপে উঠল তিজা। বাকিরা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আসানের দিকে। জোরে নিঃশ্বাস নিয়ে আসান বলল, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমাদের নিঃসংকোচে সব খুলে বলতে পারো। তিজা যেন খানিকটা ভরসা পেল। সে একবার আসানের পানে চেয়ে নজর সরিয়ে বলল, আমার ডিপার্টমেন্টের কিছু সিনিয়র অপু ওনাদের প্রজেক্ট আমাকে করতে বলেছিল। ভার্সিটির টাইমে হলে শত কষ্ট হলেও ক্লাসের ফাঁকে আমি করে দিতাম, কিন্তু দুপুর 3টার আগে আমায় বাসায় ফিরতে হয়। আর ওনারা বলেছে বিকেলের দিকে কাজ করতে, তখন সম্ভব না হয় আমি কাল তাদের মানা করে দিয়েছি। আজ ক্লাসের জন্য যাচ্ছিলাম, তখন ওনারা আমায় সেই ভবনের সামনে ডাকলো। এখানে গিয়ে দেখি কেউ নেই। এর মাঝে কেউ আমার চোখ আর হাত পা বেঁধে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে গেল বুঝলাম না। আমি মুখেও কথা বলতে পারছিলাম না। পরে আমার বাঁধন খুলে সেই ওয়াশরুমে ফেলে ওনারা চলে গেল। আমি অনেক চিৎকার করেছি, কেউ শুনেনি। এক পর্যায়ে থেমে গেল তিজা। কী বলতে নিয়েছিল সে? ও তো ভুলেই গিয়েছিল এখানে দুজন ছেলে উপস্থিত। তিজার অবশিষ্ট কথা, ওর জন্য নতুন পোশাকের আয়োজন এবং নুভা জ্যাকেট নিয়ে যাওয়ার ব্যাপারটা মিলিয়ে আসল কাহিনী বুঝে নিল আসান। ঘটনাস্থলে উপস্থিত থাকায় প্রণতাও কিছু বলল না। দৃষ্টি তিজার দিকে স্থির রেখে ডানে এগোতে নিলে ঠাস করে নুভার মাথার সাথে বাড়ি খেল আদ্র। নুভা মাথায় হাত দিয়ে ব্যথাতুর সুরে আহ বলে চেঁচিয়ে উঠল। আদ্র হাঁ করে চোয়ালে হাতের তালু ঘষতে ঘষতে বলল, হে আল্লাহ, তোর মাথা নাকি সীসা? আমার চোয়াল শেষ, তুই আমায় ভেঙে গড়িয়ে দিচ্ছিস কেন? কোন জন্মের বদলা নিতে ব্যস্ত তুই? নুভা চট করে আদ্রের বাহুতে চাটি মেরে বলল, তুই এদিকে এগুলি কেন? তোর কি জায়গা কম পড়েছিল হতছাড়া? এত বড় দেহ নিয়ে এখানে এসেছিস কেন তুই, ব্যাদ্য পোলা? তোর ব্রয়লার মুরগির পেছনে ঘোর না, খালি আমার পেছন ঘুরঘুর করিস কেন? খেয়ে দে কাজ নেই? সঙ্গে সঙ্গে আদ্র নুভার মাথায় গাঁটটা মেরে বলল, ঘুরঘুর করি মানে? একা তো তুই ক্লাস বাঙ্ক দিয়ে রেস্টুরেন্টে এসেছিস, আবার এক মেয়েকে উদ্ধার করতে পরিত্যক্ত ভবনে গিয়েছিস। তার উপর এই দুটো তোর পিছু পিছু এসেছে। এসব করতে আসিস ভার্সিটিতে? এমন একটা সিরিয়াস সিচুয়েশনে ও এদের ঝগড়া করতে হবে। আসান ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, আব্বে, তোরা দুইটা চুপ করবি? সাথে সাথে মুখ ঘুরিয়ে আসানের পানে চাইল আদ্র নুভা। দুজনের চোখ মুখ থেকে রাগের আভা উপচে পড়ছে, যেন দৃষ্টি দ্বারা ভস্ম করে ফেলবে। আসান সেদিকে মোটেও মাথা ঘামালো না। সেও প্রচণ্ড রেগে গেছে।
ওদের দেখে প্রণতা আর তিজা ভয়ে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। নুভা কিছু বলতে উদ্যত হতেই আসান বলে উঠল, দেখ, মেয়েটাকে এখানে নিয়ে এসেছিস, এখন ওর সমস্যাও জেনেছিস, সেটা সলিউশন বের না করে তোরা নিজেদের মাঝে লেগে পড়লি হবে? আদ্র শার্টের কলার পেছনে টেনে চেয়ারে গা এলিয়ে দিল। নুভা ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ করে বসল। প্রণতা অবাক দৃষ্টিতে একবার আসানকে দেখছে তো আরেকবার ওদেরকে দেখছে। আসান কত সুন্দর করে, কত সহজ উপায়ে দুই বধকে থামিয়ে দিল। এই দৃশ্য ওরহান সদস্যরা দেখলে আসানকে নোবেল পুরস্কার দিতে দ্বিতীয়বার ভাবত না। প্রণতার ভাবনার মাঝে নুভা শান্ত কণ্ঠে বলল, মেয়েগুলোকে দেখলে চিনতে পারবে তিজা? তিজা চোখ তুলে নুভার দিকে তাকালো। সে আগের নাই অন্যদিকে মুখ করে বসে আছে। তিজা মৃদু ভঙ্গিতে মাথা নাড়ালো। ওয়েটার খাবার দিয়ে নিয়ে এলে নুভা বসা থেকে উঠে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, দুটো আলাদা ব্যাগে খাবার পার্সেল করে দিন। প্রণো তিজার নাম্বার নিয়ে নে, আর আসান তিজাকে বাসায় দিয়ে আয়। মুখে চুইংগাম পুড়ে রেস্টুরেন্ট থেকে চলে গেল নুভা। আদ্র প্রণতার হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে তাড়াতাড়ি নুভার পিছু নিল। একে তো ভুলেও একা ছাড়া যাবে না, দেখা যাবে বাসায় না গিয়ে অন্য কোথাও ঘুরতে চলে গেছে। আবোল তাবোল কাজে টাকা ব্যয় করতে দ্বিতীয়বার ভাবে না এই মেয়ে। এমনি এমনি তো আর আদ্র ওকে অরুণচণ্ডী বলে ডাকে না। প্রণতা বিল পে করে নুভার কথা অনুযায়ী তিজার নাম্বার নিল। আসানকে নুভার অর্ডার করা খাবার ধরিয়ে প্রণতা আরেকটা পার্সেল নিয়ে বেরিয়ে এলো। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রিকশায় চড়ল। ডেস্কে বসে স্টুডেন্ট ফাইল চেক করছে বারিশ। ক্লাসে থাকা সব স্টুডেন্টদের সাথেই মোটামুটি দেখা সাক্ষাৎ হয়েছে তার, শুধু একজন বাদে। সে একজনের ফাইল ঘেটে দেখছে এখন। পাসপোর্ট সাইজের ছবিতে নুভার মুখের মুচকি হাসির দিকে তাকিয়ে আছে বারিশ। হয়তো ফটোগ্রাফার বলেছিল হাসতে, নয়তো এই মেয়েকে এখন অবধি সুন্দর করে কথা বলতেও দেখেনি সে। স্বাভাবিক থাকা সত্ত্বেও রাগী ভাব স্পষ্ট নুভার মুখে, যেন কিছু বললে ক্রোধে ফেটে পড়বে। এর জন্য মনে হয় সেদিন ছেলেগুলো প্রণতাকে টিস করছিল, কারণ সেই হাস্যোজ্জ্বল মুখের অধিকারীর মাঝে মেলি ভাব রয়েছে। কিন্তু ধারণা অনুযায়ী নুভা একটু বেশি নয়, অনেক বেশি সুন্দর, যাকে অপ্সরাদের মতো সুন্দরী বললে ভুল হবে না। এই মেয়ে যদি বাঙালি সাজে অর্থাৎ সালোয়ার কামিজ পরতো, তাহলে আল্লাহ জানে কত ছেলে পাগলামি করত। আর শাড়ি পরলে কারো আর এখানে ক্লাস করতে আশা লাগতো না, সবাই ওকেই দেখতো। ঝটপট ভঙ্গিতে দুদিকে মাথা ঝাঁকালো বারিশ। এইসব কি ভাবছে সে? নুভা তার স্টুডেন্ট হয়, এই বাদে কিছুই না। বিলেতে এর চেয়েও সুন্দরী মেয়ে দেখেছে সে, তাহলে নুভা কেন আলাদা? একটা সুন্দরী মেয়ে নাকি তার চেয়ে সুন্দর কাউকে সহ্য করতে পারে না, কিন্তু নুভার ব্যাপারটা ভিন্ন। স্টুডেন্টদের কানাকানিতে খবর পেয়েছে এইবার ভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী বা কুইন বি এর তালিকায় নুভার নাম উঠে গেছে। এমনকি মেয়েরাও ওর প্রশংসায় পঞ্চমুখ, কেউ রূপের তো কেউ গুণের। মূলত সেই ছেলেগুলোর ভার্সিটি হতে ছাঁটাই করায় মেয়েরা অনেক খুশি হয়েছে। এর থেকে বোঝা যায় ছেলেগুলো আরও অনেক মেয়েকে হ্যারাস করেছে। যাই হোক, একটা তো ভালো কাজ করেছে এই মেয়েটা। বারিশ নুভার পুরো ফাইলটা ভালো করে চেক করলো। আপনজন, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু এক প্রকার মুখস্থ করে নিল। মেয়েটা অনেক বাজি। এক সপ্তাহ হয়ে গেল, এর মাঝে 3 দিন এসেছে কিন্তু ক্লাস করেনি। বারিশ বুঝে গেছে এই মেয়েই তার একমাত্র অবাধ্য স্টুডেন্ট হয়ে থাকবে, তাই একে আগে ভাগেই জব্দ করতে হবে। ফাইলটা বাকি ফাইলের সাথে রেখে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল বারিশ। কয়েক কদম এগোতেই হাতের ডান পাশে থাকা রুমে চোখ গেল তার। এই রুমে এলিট স্টুডেন্টদের নাম, বিষয়বস্তু সম্মাননা সজ্জিত করে রাখা হয়। হঠাৎ বারিশের চোখ আটকে গেল দেয়ালে রাখা ছবির মাঝে। নির্দিষ্ট ছবিটা আদ্রের, পাশে লিস্ট করে আদ্রের সকল সম্মাননা, নাম এবং স্থান লেখা। পড়াশোনার পাশাপাশি আদ্র স্পোর্টসেও অনেক ভালো। ভার্সিটির সকল ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করে সে, আর এই পর্যন্ত কোনোটাতে প্রথম স্থান হাতছাড়া করেনি ও। একে একে সব দেখে বারিশ পুনরায় আদ্রের ছবির দিকে তাকালো। কিছু একটা ভেবে প্রিন্সিপাল আজাদির অফিসের দিকে পা বাড়ালো বারিশ। নুভাকে জব্দ করার শ্রেষ্ঠ উপায় আদ্র বাদে কেউ বলতে পারবে না, তাই আগে আদ্র সম্পর্কে টুকটাক সকল কিছু খোঁজ নিতে হবে, A to Z সব। একটা বাজার থেকে খানিকটা দূরে বাইক দাঁড় করালো আসান। দুহাত সম্মুখে তিজার রিক্সা থেমেছে। ভাড়া আসান আগেই মিটিয়ে দিয়েছে, তাই তিজার ব্যাগ ঘেটে টাকা বের করা লাগলো না।
আসান বাইক থেকে নেমে একটা ব্যাগ হাতে তিজার পানে এগিয়ে যায়। হঠাৎ ওকে দেখে তিজা কিছুটা ঘাবড়ে গেল। ও এখানে কেন? আসান দূরত্বে দাঁড়িয়ে তিজার দিকে ব্যাগ বাড়িয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।